যে কোনো কবি তার স্বপ্নীল মাদকতায় রাঙিয়ে তোলেন নিজের সৃষ্টিকে। আধুনিক কবিতা যার হাত ধরেই রবীন্দ্র প্রভাবমুক্ত হতে পেরেছিল এবং বাংলা বাক পরিবর্তনের অন্যতম এক পথিকৃৎ তিনি কবি জীবনানন্দ দাশ। ওনার জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। আমাদের আজকের আলোচ্য বিষয় শিকার কবিতা। এই কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত কবিতা পত্রিকায় অর্থাৎ 1936 সালে প্রথম প্রকাশিত। এরপর 1944 খ্রিস্টাব্দে মহাপৃথিবী নামে তার যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, সেই গ্রন্থে কবিতাটি সংকলিত হয়েছে এবং বনলতা সেন কাব্যগ্রন্থেও এই কবিতাটি আমরা পাই। সেক্ষেত্রে মহাপৃথিবী, বনলতা সেন যে কোনো অ্যান্সার করলেই উত্তর সঠিক হবে। এই কবিতা শুরু করার পূর্বে আমরা পাঠ করে নিচ্ছি। ভোর। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও ননার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আবার নীল মদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোড়ক ফুলের মতো লাল আগুন। শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারারাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরের বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো এটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুশ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো এটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাথে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল
মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। কবি জীবনানন্দ দাশ ওনার এই কবিতায় দুটি ভোরের বর্ণনা করেছেন খুবই নিখুঁতভাবে। এর মধ্যে আমরা প্রথম পর্যায়ের বর্ণনায় প্রকৃতির অনাবিল নির্মলতার ছবি খুঁজে পাই। আমরা আলোচনা করছি এই যে ভোর, কি আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রং কার সঙ্গে তুলনা করলেন? ঘাস ফড়িং, অর্থাৎ এই যে ঘাস ফড়িং, যে ঘাস পাতায় যে ফড়িংগুলো, ঘাসের সঙ্গে যারা খেলা করে, সেই ফড়িংয়ের বর্ণনা করলেন। এই ফড়িংয়ের শরীরগুলো কেমন? এর ভেতরটা হচ্ছে সবুজ এবং বাইরেরটা নীল। অর্থাৎ আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও ননার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি বর্ণনা দিয়েছেন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যতা, যেখানে পেয়ারা এবং ননার গাছ, এই পেয়ারা ও ননা অর্থাৎ আতা গাছ, এই গাছের রং কেমন? সবুজ। আর টিয়ার পালক বা টিয়ার যে ডানা, তার রং কেমন? সবুজ। তাহলে তিনি বর্ণনা করলেন যে চারিদিকে পেয়ারা ও ননার গাছ টিয়ার পালকের মতো সবুজ, তাই না? এবং তার সঙ্গে বলছেন যে একটি তারা এখনো আকাশে রয়েছে। অর্থাৎ এই যে ভোর হচ্ছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গেও একটি তারা কিন্তু এখনো আকাশ থেকে মিশে যায়নি। সেই তারাটি এখনো আকাশেই রয়েছে। পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। অর্থাৎ আমরা গ্রাম্যবধূ যাদের নববিবাহিত হয়, সেই সব বধূদের দেখেছি যাদের অলংকার হচ্ছে লজ্জা। সব সময় তারা সব কিছুতেই লজ্জা পায়। তো ঠিক যেদিন তার প্রথম বিবাহ রাত্রি যাপন হবে, সেই সময়ে তার যে লজ্জাভাব, সেই লজ্জাভাব এবং নেশাগ্রস্ত চোখ, এই সমস্ত মিলেমিশে যেন সেদিনের একটা সৌন্দর্যতা বা একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে। কিংবা কবি আরো বলেছেন যে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আবার নীল মদের গেলাসে রেখেছিল। অর্থাৎ মিশর যে দেশ, যে দেশটি উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, এই দেশটি ইজিপ্ট নামেও পরিচিত এবং পিরামিডের জন্য বিখ্যাত। আমরা কম বেশি সবাই জানি, তোমরা এবং আপনারা হয়তো জানেন। তো এখানে এই যে বর্ণনা দিচ্ছেন যে নীল রঙের সুরাপাত্রে কি করছে? মিশরের স্বর্ণ সুন্দরী ক্লিওপেট্রা তার
প্রেমপত্তি অ্যান্টনিকে কি করছে, বুকের মালার মুক্ত খুলে কি করছে, নীল মদের গেলাসে রেখেছিল। অর্থাৎ একটি মুক্ত সেই নীল মদের গেলাসে রেখেছিল এবং রেখে এই যে ভালোবাসার আদান প্রদান করছেন, অর্থাৎ পরিবেশন করছেন। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। ঠিক এই যে বর্ণনা দিলেন, এই বর্ণনার সঙ্গে সঙ্গে আকাশে একটি তারা যেন ঠিক এখনো ঝলমলে এবং টিম টিম আলো নিয়ে এখনো জ্বলছে। তারপর তিনি বর্ণনা করলেন, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। অর্থাৎ শীতের রাত্রে আমরা সাধারণত সবাই আগুন তাপ করি। কেন? শরীরটা যাতে একটু গরম থাকে, তার জন্য আমরাও কিন্তু বেশিরভাগ মানুষ আগুন তাপাই। তো এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে যাদের কথা বলা হলো তারা হচ্ছে দেশওয়ালি। এই দেশওয়ালি কথার অর্থ হচ্ছে যে এক শ্রেণীর গরিব এবং ভূমিহীন গ্রাম্য মানুষ, যাদের বাড়ি নেই, যেখানে সেখানে রাত কাটায়, অর্থাৎ যাযাবর জীবন। তো এই যাযাবর জাতির মানুষেরা কি করছে, যেখানে সেখানে গিয়ে শিকার করছে। তো তারা কি করছে, যে সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কেমন? যে মোড়ক ফুলের মতো লাল আগুন। মোড়ক ফুল সবাই নিশ্চয়ই দেখেছো তোমরা, যে মোড়ক ফুলের লাল ঝুঁটির মতো দেখতে এক ধরনের ফুল। এই ফুলটা অনেকটা ওই যে দেশওয়ালিরা যখন আগুন জ্বালাচ্ছে, সেই আগুনের যে ফুলকিগুলো যেভাবে উঠছে লাল লাল, তার সঙ্গে মোড়ক ফুলের লাল আগুনের তুলনা করা হলো। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। এই যে অসত্য পাতা থেকে শুরু করে বিভিন্ন পাতা দিয়ে যখন তারা সেই জায়গাটায় আগুন জ্বালাচ্ছে, তখন সেই আগুনের যে ফুলকি, সেই আগুনের ফুলকি কিন্তু দাউ দাউ করে জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। তাহলে কুমকুম কথার অর্থ কি? যে না, কুমকুম কথার অর্থ হলো লাল রঙের এক রকম গায়ে মাখার গুঁড়ো, যেটা জাফরান অর্থাৎ সিঁদুর। তাহলে সূর্যের আলোয় তার রং সিঁদুরের মতো নেই আর, বা লাল রঙের মতো নেই আর। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শালিক পাখি নিশ্চয়ই দেখেছ, ছোট ধরনের এক জাতীয় পাখি। তো এই পাখিগুলো অনেকটা কেমন রগা রগা, দেখলেই মনে হয় যে সব সময় কোনো একটা রোগ তাদের যেন গ্রাস করে আছে। হয়ে গেছে রগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, বর্ণহীন, নিষ্প্রভ, অর্থাৎ ফ্যাকাশে তাদের হৃদয়গুলো যেন কি হয়ে গেছে, বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কি করছে? চারিদিকের আকাশ কাঁপছে। টলমল মানে কাঁপছে, অর্থাৎ উচ্ছ্বলিত অবস্থা। শিশির মানে
বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হওয়ার দরুন উৎপন্ন জলবিন্দুসমূহ, যেটা আমরা শিশির বলে ধরে নিই। পাখি পতঙ্গ ইত্যাদির পাখানাকে আমরা কি বলি? ডানা, তাই না? আর এই ঝিলমিল কথার অর্থ হচ্ছে মৃদু উজ্জ্বলতা, ঝিকমিক। তার জন্য কি বলছে? যে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ যখনই ভোর হয়েছে তার মানে কি? আলো আলো দেখতে পেলাম আমরা। আর এই আলো দেখার ফলেই কিন্তু কি হলো? এটা সকালের বর্ণনা, এটা ভোরের বর্ণনা পেলাম আমরা। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই যে ভোর, প্রথম ভোর কি পেলাম? প্রথম ভোরের পেলাম আমরা প্রাকৃতিক সৌন্দর্যতা। আর এই ভোরে প্রথমেই যেটা দেখতে পেলাম যে চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে। কে বাঁচাচ্ছে? এটি সুন্দর বাদামি হরিণ। কেন? এই জায়গায় কবি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে চিতাবাঘিনী তাকে ধাওয়া করছে, আর চিতাবাঘিনী যখন হরিণীকে শিকার করার জন্য ধাওয়া করছে, তখন বাদামি হরিণ মেহগনি, যে এক ধরনের গ্রীষ্মপ্রধান এলাকার লালচে বাদামি কাণ্ডের বৃক্ষ বা গাছ, যে ঝাউ গাছ, অর্থাৎ রাত্রেবেলা সেই ঝাউ গাছগুলো কি হয়? মেহগনির মতো অন্ধকারে কি হয়? সেই জায়গাটা লুকোনোর পক্ষে খুবই ভালো, অর্থাৎ কেউ দেখতে পাবে না। একদিকে নক্ষত্রহীন, অর্থাৎ নক্ষত্র নেই আকাশে, অর্থাৎ নক্ষত্র দেখতে পাওয়া যায় না সেই গাছের জন্যে। তার জন্য সেই জায়গাটাকে সে নিরাপদ ভেবে নিল। এবং সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ কি করছিল? এটা ভোরের অপেক্ষা করেছিল, যে ভোর হলেই আর চিতাবাঘিনী আমাকে তাড়া করতে পারবে না। তার অপেক্ষা করার জন্য তিনি গাছের ছায়ায় বা যে কোনো স্থানে যেখানে লুকোনো যায় সেই জায়গাগুলোকে ফলো করছে। এসেছে সে ভোরের আলোয় নেমে, সে ভোরের আলোয় নেমে এলো কোথায়? লোকালয়ে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে রাত্রের বেলা সারা রাত চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, তার জন্য খুব খিদে পেয়েছে, তাই কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর তীক্ষ্ণ অর্থাৎ ধারালো চোখা, যেটা হচ্ছে তীক্ষ্ণ। শীতল মানে কি? ঠান্ডা। তাহলে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো কেন? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। ঘুমহীন মানে কি? এই যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, তার জন্য ক্লান্তি আছে, তার জন্য ক্লিষ্ট আছে, অবসন্নতা আছে, কারণ সারা রাত ঘুমোতে পারেনি। আর এই ঘুমোতে না পারার জন্যে কি করছে? শরীরটাকে স্রোতের মতো এটা আবেগ দেওয়ার জন্য, অর্থাৎ স্রোত যেমন গতি অর্থাৎ প্রবাহমান, ঠিক তার গতিটাও যেন প্রবাহমান থাকে। তার জন্য কি সেও চেয়েছে যে নদীর স্রোতে যখন নেমে একটু আরাম নেবে, সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যেও একটা উজ্জ্বলতা আসবে, এবং সেও এই রাত্রির যে ক্লান্তি, সেই ক্লান্তিটা তার
দূর হয়ে যাবে। তার জন্য একটা আবেগ দেওয়ার জন্য কি করলো, অন্ধকারের হিমকুষ্ঠের জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য, অর্থাৎ একটা আনন্দ, এই আনন্দ পাওয়ার জন্যেই সে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাথে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য সেই নদীর জলে সে স্নান করছে। অর্থাৎ আনন্দ, খুশি, আহ্লাদ ইত্যাদি ইত্যাদি করছে। কে করছে? সুন্দর বাদামি হরিণ। তারপর একটা অদ্ভুত শব্দ, কি একটা অদ্ভুত শব্দ হলো কিসের? যে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। নদীর জল কেমন? পরিষ্কার, কিন্তু সেই জলটা কেমন হয়ে গেল? মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। অর্থাৎ লাল রঙের এক ধরনের ফুল বিশেষ, যেটা মচা ফুল বা কলা ফুল, সেই মচকা ফুলের অর্থাৎ লাল রঙের মতো হয়ে গেল জলটা। আগুন জ্বলল আবার। কি জ্বলল? আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এই জায়গায় হরিণকে বা হরিণীকে শিকার করা হয়ে গেছে। হরিণীকে শিকার করার সঙ্গে সঙ্গে তারা উষ্ণ লাল হরিণের মাংস রান্না করে ফেলেছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, এই গল্পগুলো তাদের মধ্যে হচ্ছে। অর্থাৎ এই যে তারা শিকারে গেছে এবং শিকারে গিয়ে যখন তারা হরিণ শিকার করলো, আর হরিণ শিকার করার ফলেই তারা বিভিন্ন ধরনের গল্প শুরু করলো। আর যে গল্পগুলো ছিল কি, সেই গল্পগুলোর মধ্যে ছিল সিগারেটের ধোঁয়া ছিল, এবং এই যে মানুষগুলো টেরিকাটা মানে বাঁকা স্মৃতিযুক্ত, চুল ফিরিয়ে বাঁকা করে আঁচড়ানো যে মানুষগুলো, তাদের উন্মত্ততা শুরু হলো। তারা সেই বাদামি সুন্দর হরিণটিকে কি করলো? আত্মসাৎ করলো। এলোমেলো কয়েকটা বন্দুক, তাদের আশেপাশে বন্দুক পড়ে রয়েছে, হিম নিস্পন্দ নিরপরাধ খুন, নিরপরাধ। অর্থাৎ এই যে নিরপরাধ, অর্থাৎ তারা কোনো দোষ করেনি, সেরকম ভাবে তারা ঘুমিয়ে গেল। অন্যদিকে কি হলো? অন্যদিকে সুন্দর বাদামি হরিণীও, যে অপরাধহীন, যে নির্দোষ, যে মানুষের কোনো দোষ করেনি, সেও কিন্তু মারা পড়ল। কেন? এই যে মানুষের যে নির্মম অত্যাচার, তার কবলে পড়ে সুন্দরী বাদামি হরিণী মারা গেল। তাহলে কি করলো? আমরা দেখলাম প্রথম যে ভোর, সেখানে আকাশের রং, চারিদিকে সবুজ আভা, আকাশের ছবি, দেশওয়ালিদের আগুন, ঝলমলে প্রকৃতি ইত্যাদি বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সৌন্দর্যতার বর্ণনা পেলাম। কিন্তু এই জায়গায় কি পেলাম? না, দ্বিতীয় ভোরে আমরা কি পেলাম? ভোরে হরিণীর বেঁচে ফেরা, অর্থাৎ হরিণী নিজের মন প্রাণ সমস্ত কিছু দিয়ে নিজেকে বাঁচিয়ে লোকালয়ের উদ্দেশ্যে এলো। কিন্তু ভোরের আলোর জন্য সে অপেক্ষা করার পরেও ভোর হতেই নেমে এসেছিল ঘাসভূমিতে।
নদীর জলে নেমেছিল ক্লান্তি দূর করতে, কিন্তু তা আর হলো না। ভোরে হরিণের শিকার হওয়া, এই যে হরিণ শিকারের ঘটনা আমরা পেলাম, টেরিকাটা মাথার কয়েকটা মানুষ এ সময় হরিণটাকে শিকার করে লোভের বস্তু করে তুলল। নিরপরাধ, যে কোনো দোষ করেনি সেই নিরপরাধ হরিণকে তারা শিকার করে নিল। এভাবেই কবিতার মধ্যে মানুষ যে কত নিষ্ঠুর, মানুষ যে কত নির্মম, মানুষ যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে প্রাকৃতিক সৌন্দর্যতা, প্রকৃতির সমস্ত কিছুকে নিয়ে ভাবে না, শুধু নিজের লোভ লালসাকে চরিতার্থ করে, সেটাই কিন্তু কবি জীবনানন্দ দাশ এই কবিতার মধ্যে বারবার ফুটে তুলেছে। অর্থাৎ শিকার, অর্থাৎ মানুষ যে বিভিন্ন সময়ে নিজের লোভ লালসা চরিতার্থ করার জন্যে বিভিন্ন ভাবে স্বীকার করছে, সেই বর্ণনাই কিন্তু এখানে এই কবিতায় বারবার ফুটে উঠেছে। ধন্যবাদ।